আমি জানি আমি অনেক স্মার্ট একটা মেয়ে আর দেখতেও সুন্দরী। আমার কাছে যতগুলো টাকা আছে আমি সেগুলো দিয়ে এই জঙ্গলে সবাইকে কিনে নিতে পারবো। টনি তার ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই নিজের প্রশংসা করতে থাকে। এদিকে তখনই সুখী পায়রা সেখানে চলে আসে। কিরে টুনি, তোর এখনো শ্বাস শেষ হয়নি নাকি? হ্যাঁ, কলেজের সময় তো পেরিয়ে যাচ্ছে। এরপর কলেজ গিয়ে ম্যামের উত্তম মাধ্যম খেতে হবে, বুঝেছিস? আরে ছাড় তো ম্যামের কথা, আমাকে আগে ভালো করে শাস্তি দে, কারণ আজ তো কলেজে অনেক নতুন নতুন ছেলেরা আসবে। তাদের তো একটু পটাতে হবে নাকি? তোর এসব স্বভাব আর গেল না, এখন চল তো তাড়াতাড়ি। উফ, তোর জ্বালাতে আমার শ্বাসটাও ঠিক মতো হলো না। আচ্ছা ঠিক আছে, চল এবার। এরপর দুজনে মিলে কলেজে চলে যায়। আর এদিকে টোনা নামের এক ছেলে কলেজে আসে আর সবার সাথে পরিচিত হতে থাকে। কিন্তু যেই না টুনি কথা বলতে চায়, আরে এমন কুৎসিত মেয়ে আমার বন্ধু হবে সেটা আমি মেনে নিব কি করে? তুমি আমাকে কুৎসিত কেন বললে? তুমি জানো আমি কত সুন্দরী আর আমার কত টাকা। তুমি সুন্দরী নও, বলো তুমি কালো কুৎসিত চেহারার অহংকারী মেয়ে, তাই তুমি আর কখনো আমার সামনে এসো না। ওর এত বড় সাহস, ও কিনা আমাকে অপমান করলো, আমাকে কালো বললো। আমি এই অপমান কিছুতেই মেনে নিতে পারবো না। আমি অনেক সুন্দরী হব আর তার জন্য আমাকে যত টাকা খরচ করতে হয় আমি তাই করব। আমি এক্ষুনি পার্লারে যাব। টনি রেগে পার্লারে চলে যায়। আর ফেসিয়াল করে বাড়ি ফিরে আসে, কিন্তু তবুও তার চেহারার কোনো পরিবর্তন হয় না। এদিকে সুখী পায়রা এসে টুনিকে বলে, তুই তো দেখছি তোর চেহারার ভালোই যত্ন নিচ্ছিস। এবার তোর ফর্সা হওয়া কেউ আটকাতে পারবে না। দূর যাই, এত পার্লার গেলাম তবুও তো আমার কোনো পরিবর্তনই হলো না। তুই আমাকে কোনো বুদ্ধি দে না রে, যাতে করে আমি খুব তাড়াতাড়ি ফর্সা হতে পারি আর ওই টোনাকে লাইন মারতে পারি। শোন, তুই বাজার থেকে নাইট ক্রিম কিনে নিয়ে আয়। রোজ রাতে নাইট ক্রিম লাগাবি আর সকালে তার ক্যালমা দেখতে পারবি। তুই সত্যি বলছিস? নাইট ক্রিম ইউজ করলেই আমি ফর্সা হয়ে যাব? হ্যাঁ রে হ্যাঁ, আমি একদম সত্যি বলছি। তুই আজই কিনে নিয়ে আয়। সুখের কথা মতো টুনি অনেক দাম দিয়ে বাজার থেকে একটা নাইট ক্রিম কিনে নিয়ে আসে। আর এদিকে দেখতে দেখতে রাতও নেমে আসে আর টুনি নাইট ক্রিম হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। আমি একটু ভালো করে ক্রিমটা লাগিয়ে নেই। টনি মনের আনন্দে নাইট ক্রিম নিয়ে মুখে লাগায় আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর সে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আমি কি দেখছি? আমার মুখ ভালো হওয়ার থেকে তো উল্টো আরো নষ্ট হয়ে গেছে। না, আমি এখন আমার এই মুখ সবাইকে দেখাবো কি করে? সবাই তো আমাকে দেখে মুখ ফিরিয়ে নিবে। বেশি সুন্দর হওয়ার লোভ করা আমার একদম উচিত হয়নি, একদম না। টনি তার সব হারিয়ে চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু অসময়ে কেঁদে আর কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। কারণ কথায় আছে, লোভে পাপ আর পাপে সর্বনাশ। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন আর হঠাৎ করে জঙ্গলে এক দানবীয় ঈগলের আগমন ঘটে। বাবা বাবা বাবা, এই জঙ্গলে তো অনেক পাখি দেখছি, এখন আমার খাওয়াটা তাহলে অনেক ভালোই হবে। দানবীয় ঈগল অট্ট হাসিতে হাসতে থাকে আর তখনই তার সামন দিয়ে একটা পাখি যেতে ধরে। দানবীয় ঈগল সাথে সাথে পাখিটাকে ধরে খেতে শুরু করে আর তা দেখে বাকি পাখিগুলো চিৎকার করতে থাকে। সবাই পালাও, নয়তো আমরা কেউ বাঁচবো না। এই দানবীয় ঈগল আমাদের সবাইকে খেয়ে নেবে। শালিকের চিৎকার শুনে সব পাখিরাই দৌড়াতে থাকে আর দৌড়াতে দৌড়াতে তারা সবাই একটা গুহায় গিয়ে পৌঁছায়। এদিকে ততক্ষণে রাতও নেমে আসে। এবার আমাদের কি হবে? আমরা কি আর আমাদের ঘরে ফিরে যেতে পারবো না? যতদিন পর্যন্ত দানবীয় ঈগল এই জঙ্গল ছেড়ে চলে না যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা কোথাও যেতে পারবো না। তোমরা সবাই তো এখানে আছো, কিন্তু আমার মেয়ে তো জঙ্গলে রয়ে গিয়েছে।
জানি ওই ঈগল আমার মেয়ের সাথে কি করছে। আমাকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে, আমার মেয়েকে বাঁচাতে হবে। শালিক দিদি, তুমি যদি এখন জঙ্গলে যাও তোমারও বিপদ হয়ে যাবে, তাই তুমি এখন আর জঙ্গলে যেও না। তোমার মেয়ে কোনো না কোনো ভাবে ঠিক নিজেকে বাঁচিয়ে নিবে। আমি আমার মেয়েকে বিপদের মুখে ফেলে রেখে কিছুতেই এখানে লুকিয়ে থাকতে পারবো না। আমাকে যে করেই হোক আমার মেয়েকে বিপদ থেকে মুক্ত করতেই হবে। শালিক কারো কোনো কথা না শুনে গুহা থেকে বেরিয়ে যায়। এদিকে দানবীয় ঈগল হুংকার করতে থাকে আর তার মুখ দিয়ে আগুন বের করতে থাকে। তোরা পালিয়ে যাবি কোথায়? আমি তোদের ঠিক বের করে ছাড়বো। হা 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 হা। এমন সময় শালিক উড়ে তার বাসার দিকে যেতে থাকে আর ঈগল তা দেখে ফেলে। আমার চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়, তাই আমি কষ্ট করার আগে তুই আমার মুখের ভিতর চলে আয়। শালিক ঈগলের কথায় কান না দিয়ে খুব দ্রুত উঠতে থাকে আর ঈগলও শালিকের পিছু নিতে থাকে। শালিক কোনো রকমে তার ছানাকে পা দিয়ে তুলে নিয়ে আবারও উঠতে শুরু করে। এদিকে ঈগল তাদের ধরতে না পেরে মুখ দিয়ে আগুন ছুঁড়ে মারে আর আগুন গিয়ে শালিকের লেজে লেগে যায়। আমাকে কিছুতেই থামা যাবে না, আমি থামলে ঈগল আমার মেয়েকে খেয়ে নেবে। এরপর শালিক আরো জোরে উঠতে থাকে আর উড়ে উড়ে শালিক মানুষদের গ্রামে চলে আসে। আর কোনো উপায় না পেয়ে সেখানের একটা কলার মোচার মধ্যে শালিক তার মেয়েকে লুকিয়ে রেখে নিজের লেজের আগুন নেভাতে চলে যায়। শালিকটা তো এখনো ফিরে এলো না, তার মানে ও অবশ্যই ঈগলের ফাঁদে পড়েছে। যদি ফাঁদে নাই পড়তো তাহলে এতক্ষণে চলেই আসতো। আমার শেষ বয়সটুকু তাহলে মনে হয় এই বন্দি অবস্থাতেই কাটাতে হবে। আগের জন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, আর তার কারণে আজ আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে। কেঁদো না বুড়িমা, সকাল তো হয়ে এলো। সৃষ্টিকর্তা যদি কোনোভাবে আমাদের বিপদ কাটিয়ে দেন। সবাই সৃষ্টিকর্তার উপর নির্ভর করে বসে থাকে। এদিকে গ্রামের মধ্যে সেই কলার মোচায় পাখির ছানা চুপটি করে বসে থাকে। এদিকে কলার গাছের মালিক রামু তার বন্ধু বিমুর সাথে হাঁটতে থাকে। বিমু, শুনলাম আজকাল নাকি তুই গরিবদের সাহায্য করতে উঠে পড়ে লেগেছিস। ফ্রিতে ওদের কাজ করে দিচ্ছিস, আবার তাদের খাবারও দিচ্ছিস। তুই তো জানিস সবাইকে সাহায্য করতে আমার কত ভালো লাগে। আমি আত্মতৃপ্তি খুঁজে পাই অন্যকে সাহায্য করার মাধ্যমে। শোন, আত্মতৃপ্তি দিয়ে কখনো জীবন চলে না। জীবন চালাতে হলে টাকা পয়সা ও অর্থ সম্পদের ভীষণ প্রয়োজন আছে। তাই এসব দয়ার ভান্ডার পেলে আমার মতো টাকা ইনকাম করতে শিখ, তাহলে দেখবি জীবন অনেক সহজ হয়ে যাবে। ওসব পরে ভেবে দেখা যাবে, চল তোর কলা বাগানে যাই আগে। দুজনে মিলে কলা বাগানে যায় আর তখনই রামুর চোখ চলে যায় কলার মোচার ভিতরে থাকা পাখির ছানার দিকে। আরে বাহ, এ তো দেখছি মেঘ না চাইতে জল। আমার সেই কতদিনের ইচ্ছে, আমি এমন নাদুস নুদুস পাখির ছানার মাংস দিয়ে গরম গরম ভাত খাবো। তুই কি পাগল নাকি রে? এমন ছোট্ট ছানাকে হত্যা করে ওকে ছেড়ে দে তুই। আরে রাখ তো, তোর ওসব ভালো মানুষই ওসব তোর সাথে যায়, কিন্তু আমার সাথে যায় না। আমি আমার মায়ের কাছে যাব, তোমরা আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো না। দেখছিস তো পাখির ছানাটা কেমন কাঁদছে, ওকে ছেড়ে দে, ও ওর মায়ের কাছে চলে যাক। ঠিক তখনই শালিক সেখানে চলে আসে আর নিজের ছানাকে বন্দি অবস্থায় দেখে কাঁদতে শুরু করে। তোমরা দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমি এক বিপদ থেকে বাঁচার জন্য আমার মেয়েটাকে কলার মোচার ভিতরে বন্দি করে রেখেছিলাম। কি এমন বিপদ? এরপর শালিক সব ঘটনা তাদের খুলে বলে। আহারে, তোমরা তো সত্যি অনেক বিপদে আছো। রামু, ছানাটাকে ছেড়ে দে, বিনিময়ে আমি তোকে দুটো মুরগি খাওয়াবো। যেহেতু মুরগি খাওয়াতে চাইলি সেহেতু ছেড়ে দিচ্ছি দয়া করে। এই নে ছানা। আর আমি আমার কাজে চললাম। সন্ধ্যায় মুরগি নিয়ে আমার বাড়িতে হাজির হয়ে যাস, কেমন? এই বলে রামু সেখান থেকে চলে যায়। ছোট্ট পাখি, চলো তো তোমাদের জঙ্গলে দেখি ওই দানবীয় ঈগল কি করে তোমাদের এত ক্ষতি করে। শালিক বিমুকে নিয়ে জঙ্গলে চলে যায়। তখনই দানবীয় ঈগল তাদের পথ আটকে দাঁড়ায়। পাখি খাবো, ছানা খাবো, তার সাথে মানুষকেও খাবো। হা 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 হা। মূর্খ ঈগল,
তোর সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তুই কাউকে খেতে পারবি না। এই বলে বিমু ঈগলকে তুলে নিয়ে ঘুরাতে ঘুরাতে জোরে ছুঁড়ে মারে। আর কোথায় গিয়ে যে পড়ে তার কোনো দিশাই নেই। আর বিমুর দৌলতে সবাই আবারও মুগ্ধ হয়ে নতুন জীবন শুরু করে। মেরো না, আমাকে মেরো না তুমি, আমি মেরো না। আমার তো ভীষণ লাগছে মা, মেরে আমার পিঠে চাল তুলে ফেলছো তুমি। আমি তো এমন হলে মরে যাবো মা। মর, তোকে তো মেরে ফেলার জন্যই আমি এভাবে মারছি। তুই মরে গেলে একটা আপদ দূর হবে, যত সব। একটা আপদ আমার ঘাড়ে জুটেছে, মরেও যায় না, পথের কাটাও দূর হয় না। তাই বলে তুমি এত মারবে? মেরে ফেলবে আমাকে, কবে যে মরে যাব। মা, শুধু মারলে হবে না কি বলতো? পিঠে যে ছাল তুলেছো না, সেগুলোতে লবণ লাগিয়ে দিবে। এই যে আমি লবণ নিয়ে এসেছি, তুমি লবণ লাগিয়ে দাও তো। ও একটু কাঁদুক, বেশি করে কাঁদুক। তুই তো একদম ঠিক কথাই বলেছিস রে মা। দে লবণগুলো আমাকে দিয়ে দে তো। না না মা, না, আমার লাগছে। চলে গেল, আমার শরীরে চলে গেল। এতক্ষণে শান্তি লাগছে আমার। কান্না কর, এখন তুই হতচ্ছাড়ি, আরো কান্না কর, যত সব। ইচ্ছে করে এক্ষুনি মেরে ফেলি। মা, ও মা, কেন তুমি স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে গেলে বলো? তুমি জানো না আমি এখন সৎ মায়ের কাছে কত কষ্টে আছি। তবে তুমি কোনো চিন্তা করো না মা, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। এভাবে অত্যাচারে টুনটুনের দিন কাটতে থাকে। সোনা মা আমার, খা মা, আর একটু খা। খেয়ে নে মা, এত কম খেলে কি হয় নাকি তুই বলতো? প্লেটের খাবারটুকু শেষ কর, তারপর তোকে আর কিচ্ছু খেতে জেদ করব না আমি। না না না, আমি খাবো না, মানে খাবো না। তুমি আমার সাথে যতই জেদ করো না কেন, একটু আগে তো আমাকে 2 গ্লাস দুধ খাওয়ালে, আর এখন কি না? খাবো না আমি মা। তখনই সেখানে টুনটুন চলে আসে। কি রে হতচ্ছাড়ি, তুই এখানে কেন এসেছিস বলতো আমাকে? আমার মেয়ের খাওয়া দেখতে এসেছিস তাই না? জানতাম তুই হাজির হবি। আসলে মা, সব কাজ তো করা শেষ হয়েছে, আমি কি এখন কিছু খেতে দাও? আমার যে বড্ড খেতে পেয়েছি, আমি খিদের জ্বালায় আর কিচ্ছু সহ্য করতে পারছি না। সারা দিন শুধু তোর খাই তাই না? আর যখনই দেখিস আমার মেয়ে খেতে বসেছে, অমনি তো শুরু হয়ে যায়। মা, তুমি এই কথাটা কি করে বলতে পারলে বলো তো? আমাকে সারাদিনে একবার তুমি খেতে দাও, তাও সামান্য পরিমাণে। সেই খাবার তোমার চোখে পড়ছে, আর বোন যে সারাক্ষণ খাবার নষ্ট করছে, তাকে বলবে বলো? ও মা গো মা, এখন দেখি আমার মেয়ের খাবারের দিকে তো নজর পড়েছে। হ্যাঁ রে বলি, যদি ভালো চাস তাহলে আর আমার কাছে খাবার চাইবি না, এই বলে দিলাম। এখন শোন, আমার জন্য দোকান থেকে পান কিনে এনে দে, যা। এখন তো বাইরে বৃষ্টি পড়ছে মা, আমি তো ভিজে যাব। বাড়িতে তো কোনো ছাতাও নেই, একটু পথ চাই মা। না, এক্ষুনি যেতে বলেছি মানে এক্ষুনি যাবি। আমার কথার কোনো নড়চড় হবে না, বুঝতে পেরেছিস? এরপর টুনটুন অসহায় হয়ে বৃষ্টিতে ভিজে পান কিনে নিয়ে আসে। ও বাগো, জ্বরে আমার ভীষণ শরীর খারাপ লাগছে, মনে হয় আজকে আমি মরে যাব। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে হাত তুলে দাও, নয়তো সুস্থ করে দাও, আমি যে মরে যাব। আমার আর ভালো লাগছে না। মা, ও মা, আমাকে একটু ওষুধ দিবে গো। এই, হয়েছেটা কি? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন বলতো? আমাদের মা মেয়েকে কি একটু শান্তিতে ঘুমাতে দিবি না নাকি? হ্যাঁ, তোর জ্বালায় কিছুতেই শান্তি নেই দেখছি। আমার ভীষণ জ্বর এসেছে মা, আমি কি একটু ওষুধ খেতে দিবে? বাড়িতে তো অনেক ওষুধ কেনা আছে। ওষুধ কিনতে মনে হয় টাকা লাগে না, যে তুই কাঁদতে কাঁদতে আমার কাছে ওষুধ চাইবি আর আমি তোকে নাচতে নাচতে ঔষধ দিয়ে দিব? এভাবেই পড়ে থাক, এমনি সুস্থ হয়ে যাবি। চল মাটুকি। আর যদি তুমি আমার নিজের মা হতে, তাহলে কিছুতেই আমার সাথে এমন করতে পেতে না।
আমি এত অসুস্থ হয়ে পড়ে আছি, আর তুমি কিনা সামান্য ওষুধটাও খেতে দিলে না। এভাবেই টুনটুন কান্না করতে থাকে আর এভাবেই দিন কাটতে থাকে। মা, ও মা, আমার একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। চলো না মা, আমরা মামি মিলে কোথাও ঘুরতে যাই। চলো না মা, চলো। আমার মেয়ে আমার কাছে আবদার করেছে, আর আমি কিনা শুনবো না? তুই তৈরি হয়ে নে মা, আমি আজ তোকে নিয়ে ঘুরতে যাব। ইয়ে! একই, আই হতচ্ছাড়ি, তুই এখানে আর এত সেজেছিস কেন? হ্যাঁ, নিশ্চয়ই আমার মেকআপ গুলো চুরি করে লাগিয়েছিস, তাই না? আমিও তো ঘুরতে যাবো মা, আমাকেও তুমি বোনের সাথে নিয়ে চলো। আমিও তোমাদের সাথে পুরো বন ঘুরবো। কি হাস্যকর কথা! তোকে নিয়ে যাব আমি? ভাবলি কি করে? হ্যাঁ, মাথাটা কি একদম গেছে নাকি তোর? হ্যাঁ, আমি জানতাম মা এই মেয়ে কিছু একটা ঝামেলা করেই ছাড়বি। ভালোই লাগে না এসব আমার। কোথাও যাব না আমি, আর কোথাও যাব না। না না মা, চল আমার সাথে। এরপর মামি মিলে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। এমন সময় সেখানে গাছের নিচে এক তান্ত্রিক বাবা ধ্যান করছিল। প্রণাম নেবেন তান্ত্রিক বাবা। প্রণাম। আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনার সাথে দেখা। আচ্ছা তান্ত্রিক বাবা, আপনার কাছে এমন 2 রঙের আঙ্গুর কেন বাবা? এমন অদ্ভুত আঙ্গুর তো আমি কোনোদিনও দেখিনি। আসলে এগুলো জাদুই আঙ্গুর বাছা, তাই এগুলো 2 রঙের। এই যে এই লাল রঙের আঙ্গুর দেখছিস, এগুলো বিষাক্ত, যা খেলে পাখিরাও মারা যেতে পারে। আর এই যে কালো আঙ্গুর দেখছিস, এটা ভালো, শরীরের জন্য অনেক উপকারী রে। বাবা, তাহলে তো এই আঙ্গুরগুলো আমার কাজে লাগাতে হবে। বলছিলাম কি সাধু বাবা, আমাকে 2টো আঙ্গুর দিন না, আমার খুব দরকার, দিন না। তুই এগুলো আঙ্গুর দিয়ে কি করবি বলতো? আচ্ছা ঠিক আছে, তবু যেহেতু এত করে চাইছিস, তাহলে এই যে 2টো আঙ্গুর নে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। চল মা টুকি, আজ মা আমি অনেক ঘুরবো। চল চল। আচ্ছা মা, তুমি এই 2টো আঙ্গুর কেন নিলে মা? কি করবে ওগুলো দিয়ে বলো না। বাড়িতে চল, বুঝতে পারবি মা। না, এবার ওই বিষাক্ত আঙ্গুরটা টুনটুনকে খেতে দেই। চোখের সামনে ছটফট করতে করতে মরে যাবে শয়তান মেয়ে কোথাকার। আর আমার মেয়েকে ভালো আঙ্গুরটা দেই। কিন্তু কোন আঙ্গুরটা বিষাক্ত ছিল? কোনটা? হ্যাঁ, পেয়েছি, মনে পড়েছে, কালোটাই তো বিষাক্ত। এরপর মুন্নি টুনটুনকে কালো আঙ্গুরটা খেতে দেয় আর টুকিকে লাল আঙ্গুরটা দেয়। মরে গেলাম, আমার গলা ঝুলে গেল মা, আমি আর বাঁচবো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কি, আমি কিনা বিষাক্ত আঙ্গুরটা ভুল করে আমার মেয়েকে খাইয়ে দিলাম? না না, এ হতে পারে না। টুকি, টুকি বা কথা বল মা, কথা বল না। এবার সবটা বুঝতে পেলাম আমি। মা দেখেছো, এবার তো তুমি শাস্তি পেলে, এবার বোঝো তুমি। এরপর মুন্নি সেখানেই মেয়ের মৃতদেহের পাশে বসে কাঁদতে থাকে। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে টুনি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি আমাকে বিয়ে করতে? আমিও রাজি তোমাকে বিয়ে করতে। তাহলে চলো এক্ষুনি আমরা বিয়ে করে ফেলি। টোনা আর টুনি ছোট করে আয়োজন করে আর নিজেদের শুভ কাজটা সেরে ফেলে। এরপর টোনা টুনিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। টুনি, তুমি তো জানো আমার অনেক বড় একটা ব্যবসা আছে, আমি সারাদিন ওটা নিয়েই পড়ে থাকি। আমি ভাবছি আমার ব্যবসাটাকে আমি আরো বড় করব, আর সেখানে আমরা দুজন মিলেই কাজ করব, তাহলে আমাদের আর কোনো টাকার অভাব হবে না। কথাটা তুমি মন্দ বলনি। আজ তো অনেক রাত হয়েছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে না হয় আবার এগুলো নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা। টোনা আর টুনি নিজেদের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। টোনা ঘুম থেকে উঠে অফিস চলে যায় আর টুনি বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সারা দিন কেটে যায়। এদিকে টোনাও ফিরে আসে। কি হলো, আজ তুমি সন্ধ্যাতেই ফিরে এলে যে?
আমি আজ বেশ কটা ব্যাংক থেকে লোন তুলেছি, আর সব টাকা আমি ব্যবসার কাজে লাগিয়েছি। সারাদিন অনেক ধকল গিয়েছে তো, তাই তাড়াতাড়ি ফিরে এলাম। এত লোন উঠালে শোধ না করতে পারলে তো বিপদ হয়ে যাবে। ওসব এখন ছাড়ো তো, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও তো আমায়। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। টোনা আর টুনি খেতে বসে যায়। এরপর খাওয়া শেষ করে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। যতই দিন কাটতে থাকে টোনার ব্যবসায় লস ততই হতে থাকে। লস হতে হতে টোনার অফিস নিলামে উঠে যায়, আর এক প্রভাবশালী পাখি টোনার অফিস কিনে নেয়। টুনি, আমার সব শেষ হয়ে গেল টুনি। এবার আমি কি করব? কি করে আমি আগের অবস্থায় ফিরে যাব? টোনা, তুমি আর কেঁদো না, তুমি আবার ব্যবসা শুরু করতে পারবে, তুমি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে। না টুনি, তার পারবো না। আমার যে ব্যাংকে অনেক ঋণ, এখন সবাই আমার কাছে টাকা নিতে চলে আসবে। টোনার কথা যেন টোনার মুখে রয়ে গেল। এদিকে ব্যাংকের পাখিরা টোনার কাছে আসে টাকা নিতে। মিস্টার টোনা, আমাদের টাকাগুলো এক্ষুনি ফেরত দিন। আপনারা তো সবই জানেন, আমার ব্যবসা বাণিজ্য সবই শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদের টাকা কি করে ফেরত দিব? আপনি টাকা দিতে না পারলে আমরা আপনাকে তুলে নিয়ে যাব। যতদিন অবধি না আপনি আমাদের টাকা ফেরত দিতে পারবেন, ততদিন অবধি আপনাকে আমাদের জিম্মায় থাকতে হবে। না না, আপনারা আমার স্বামীকে কোথাও নিয়ে যেতে পারবেন না। আমি আপনাদের আমার স্বামীকে নিয়ে যেতে দিব না। আমাদের যে নিয়ে যেতেই হবে। আমাদের বাধা দিলে তার ফল ভালো হবে না কিন্তু। না, আমি যেতে দিব না। আপনারা আমার স্বামীকে ছেড়ে দিন, দিন বলছি। টুনি খুব জোরাজোরি করাতে ব্যাংকার পাখি টুনিকে ধাক্কা মারে, আর টুনি পড়ে গিয়ে খাটের সাথে ধাক্কা খায়। আর অমনি টুনির মাথা ফেটে যায়, আর টুনি অজ্ঞান হয়ে যায়। টুনি, টুনি কথা বলো টুনি। এই যে, আপনি এসব বাদ দিয়ে চলুন আমাদের সাথে। না না, আমি আমার বউকে ছেড়ে কোথাও যাব না। ব্যাংকার পাখি টোনার কোনো কথা না শুনে টোনার গালে থাপ্পড় মারে, আর টোনাকে টানতে টানতে সাথে নিয়ে চলে যায়। এদিকে বেশ কিছুক্ষণ পর টুনির জ্ঞান ফিরে আসে, কিন্তু জ্ঞান ফিরে আসলেও তার স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলে। আমি কোথায়? আমার কাছে কেউ নেই কেন? টুনি মাটি থেকে উঠে বাইরে চলে আসে, আর পাগলের মতো এদিক সেদিক তাকাতে থাকে। এমন সময় সুখী নামের একটা পাখি টুনির সামনে আসে, আর বলতে থাকে, কি রে টুনি, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? কে তোর স্বামী, তুই সেটা জানিস না? কে আমার স্বামী বলো না, কে আমার স্বামী? আমি যে আমার স্বামীর কাছে যেতে চাই। ধুর ছাই, এরকম পাগলের সাথে কথা বলতে এলাম আমি। এর সাথে কথা না বলে আমি বরং দুটো কাজ করি, আমারই এগোবে। সুখী বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি একা একাই বকবক করতে করতে সামনের দিকে যেতে থাকে। আর তখনই কালু নামের এক পাখি সেখানে আসে। কালুকে দেখে টুনি বলে, কে আমার স্বামী? তুমি কি জানো আমার স্বামীকে? টুনির কথা শুনে কালু মনে মনে ভাবে, নিশ্চয়ই এই মেয়ের মাথা খারাপ, আর দেখতে বেশ সুন্দরী। আমি যদি এর স্বামী হই তাহলে তো এ আমার হয়ে যাবে। কি হলো, তুমি চুপ হয়ে গেলে কেন? এমনি গো, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার স্বামী। তুমি সত্যি আমার স্বামী? হ্যাঁ গো, সত্যি আমি তোমার স্বামী। এবার চলো আমার বাড়ি। টুনি খুশি হয়ে কালুর সাথে যেতে থাকে। এদিকে টুনির মেজতো ভাই রকি পুলিশের চাকরি করে। সে তার থানায় যাওয়ার জন্য টুনিদের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে টুনিকে দেখে থমকে দাঁড়ায়। কি রে টুনি, এ তুই কার সাথে যাচ্ছিস? আর টোনা কোথায়? কে টোনা? আর তুমি কে? এ তো আমার স্বামী। আমি আমার স্বামীর সাথে যাচ্ছি। টুনি, কি হয়েছে তোর? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ভাই রকি। ও, তুমি আমার ভাই? দেখো স্বামী, এ আমার ভাই। আমি বুঝতে পেরেছি, তোর নিশ্চয় কিছু হয়েছে। তুই চল আমার সাথে। আমার বউকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আর একটা মিথ্যে কথা বলবি তো আমি তোকে নিয়ে সোজা জেলে ঢুকিয়ে দিব।
রকির কথায় কালু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর রকি টুনিকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার জানায় টুনির স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। আমি আমার বোনকে সুস্থ করেই তুলবো। ডাক্তার, আপনি আপনার চিকিৎসা শুরু করুন। ডাক্তার টুনির চিকিৎসা করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে টুনিও সুস্থ হয়ে ওঠে। টুনি, তুই আমাকে চিনতে পারছিস? হ্যাঁ ভাই, আমি তোকে চিনতে পারছি। আমার স্বামী কোথায় রকি? বল না। আগে তুই বলতো, টোনাকে তুই সর্বশেষ কোথায় দেখেছিলি? টুনি রকিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে রকি টুনিকে নিয়ে ব্যাংকে যায় আর ওই ব্যাংকারকে আটক করে। বলছি চলুন আমার সাথে। ব্যাংকার টুনি আর রকিকে টোনার কাছে নিয়ে যায়। টোনা, এই কি অবস্থা হয়েছে তোমার? এরা তোমাকে খুব মেরেছে, তাই না? আপনারা আপনাদের পাখিকে পেয়ে গিয়েছেন, এবার আমাদের টাকা আমাদের ফেরত দিন। এই নে চেক, তোদের যত টাকা লাগে তুলে নে। এরপর রকি টোনা আর টুনিকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর টুনি অসুস্থ টোনার সেবা যত্ন করতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।